শিয়া ধর্মগুরু হাসান নাসরুল্লাহ ১৯৯২ সাল থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে নেতৃত্ব দিচ্ছেন। ইসরায়েল হিজবুল্লাহর দ্বন্দ্ব বেশ পুরনো। ২০০৬ সালে একবার যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছর গাজা যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে সংগঠনটি। পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। ২ সপ্তাহ ধরে হামলা জোরদার করে ইসরায়েল। এরই মধ্যে গত শুক্রবার রাতে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়। এদিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। ১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। মূলত লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে দখলদার ইসরায়েলকে বিতাড়িত করতে ইরানের সমর্থনে হিজবুল্লাহর যাত্রা শুরু হয়েছিল। ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায় সংগঠনটি। ধীরে ধীরে তারা দেশটির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক এবং সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয়। তবে সবশেষ ২০২২ সালের নির্বাচনে দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় হিজবুল্লাহ এবং তার মিত্ররা। এরপরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সীমান্ত লাগোয়া বড় অংশ হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। নাসরুল্লাহকে হত্যার জন্য কয়েক মাস ধরে অনুসরণ করছিল ইসরায়েল। তাকে হত্যা করতে শুক্রবার রাতে কয়েক মিনিটের মধ্যে ৮০টিরও বেশি বোমা ফেলা হয়েছিল। তবে বোমাগুলো কি ধরনের বা কত ওজনের ছিল সেগুলো তা নিশ্চিত করেননি তারা। গত সপ্তাহে তার উপর হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ ইসরায়েলের নেতাদের ভয় ছিল নাসরুল্লাহ হয়তো অন্য কোনো অবস্থানে চলে যাবেন। তখন লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলের নেতাদের আলোচনা চলছিল। এর পরপরই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পরেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মুখ্য ভূমিকায় রয়েছেন নাসরুল্লাহ চাচাতো ভাই হাশেম সাফিউদ্দিন। শুক্রবারের হামলার সময় তিনি নাসরুল্লাহর সঙ্গে ছিলেন না। তাকে নাসরুল্লাহর উত্তরসূরি বলে মনে করা হয়। তাই নাসরুল্লাহর মৃত্যুর পর অল্প সময়ের মধ্যে হাশেম সাফিউদ্দিনকে হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হতে পারে। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে হাসান নাসরুল্লাহকে টার্গেট করে যে হামলা চালানো হয়েছিল সেই হামলায় হাসান নাসরুল্লাহর সাথে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে। দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। দক্ষিণ বৈরুতের এই জায়গাটি হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আইডিএফ তাদের এক্স প্ল্যাটফর্মে লিখেছে, হাসান নাসরুল্লাহ পৃথিবীতে আর আতঙ্ক ছড়াতে পারবে না। এদিকে লেবাননে হামলায় ১১ জন নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। এছাড়াও হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডসের একজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন বলে ইরান নিশ্চিত করেছে। এই হামলার পর ইরাকে ৩ দিনের শোক ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইসরায়েল সকল সীমা অতিক্রম করেছে। ইরানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাসের কানায়ানি জানান, এই হামলা যুদ্ধাপরাধ, যার জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে জবাব দিতে হবে। ইসরায়েলি বাহিনী গত বেশ কয়েকদিন যাবৎ লেবাননের বিভিন্ন জায়গায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছিল। ইসরায়েল দাবি করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কাবু করতে তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল পুরোদমে হামলা শুরুর সপ্তাহখানেক আগে লেবাননে পেজার এবং ওয়াকিটকি সহ নানা ধরনের তারহীন যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটায়। দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে ৩৭ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। প্রশ্ন হচ্ছে, ইরান এখন কি করবে? ১৯৯২ সাল থেকে হিজবুল্লাহর প্রধান হিসেবে রয়েছেন হাসান নাসরুল্লাহ। অনুগত কমান্ডারদের মাধ্যমে তিনি একটি মিলিশিয়া বাহিনী থেকে হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বেসরকারি সামরিক বাহিনীতে পরিণত করেছেন। ইরানের রেভলিউশনারি বাহিনীর সাহায্যে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিশাল অস্ত্রশস্ত্র ভাণ্ডার রয়েছে তাদের অধীনে, যার বেশিরভাগই ভূগর্ভে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু হাসান নাসরুল্লাহ সহ দলটির অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পর সংগঠনটি ক্ষমতা এবং নামডাক সব দিক থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এরপরে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ডাক উঠবে। তখন ইরান কি ভূমিকা নেবে সেটা এখন দেখার বিষয়।